নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ বুধবার 9 তারিখ জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। জল্পনার 21শে জুলাই শ্রমিক সাক্ষাতের পর প্রহর না কাটতেই দিল্লিতে ডাক পড়ল দিলীপের। সিদ্দিকুল্লাহকে ফোন মমতার, অভিযুক্তদের শাস্তির আশ্বাসে ভরসা মন্ত্রীর। অবৈধ অনুপ্রবেশে রাজ্যের বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম সরকারের, নোংরা চক্রান্ত গর্জে উঠলেন মমতা। ইউনিয়ন রুম দখল করে বছরের পর বছর বসে থাকা বড় মন্তব্য ব্রাত্য বসুর। মমতার পোস্টে রিপ্লাই দিলীপের, কিসের ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। সোনারপুরে ছাত্রীকে দিয়ে টিএমসি নেতার মাসাজ, এবার দৃঢ় কণ্ঠে রাজন না, আমি চাইনি এটা বারবার প্রমাণিত হোক। এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে চ্যালেঞ্জ, হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ চাকরি প্রার্থীদের একাংশ। মনোনয়ন জমা করেনি বিরোধিতা, 59 পেল তৃণমূল। তারকেশ্বরে বড় বৈঠক করে ফেলল মমতার 7 মন্ত্রীর টিম। বড় ব্যাপার, এদের দেখলে প্রিন্সিপালরা থরথর করে কাঁপে, কাদের প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী। এবার আসছে বিস্তারিত খবরে। বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে জল্পনার নাম দিলীপ ঘোষ। সামনেই তৃণমূলের 21শে জুলাই। বিজেপির নেতৃত্ব জানে না ওই দিন দিলীপের অবস্থান কি হবে, তিনি কি করবেন। আজ মঙ্গলবার বিজেপির কার্যালয়ে খোদ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরেই দিলীপ ঘোষকে কেন্দ্রীয় তলব। এবার কি তাহলে তৃণমূলে? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ দাবাং উত্তর দিয়েছেন, যে কর্মসূচি আমার থাকার কথা সেখানেই আমাকে ডাকা হবে। আমি এ রাজ্যের কোনো পদাধিকারী নই, সেই জন্য সব দিনে আমাকে থাকতে হবে এমন তো নয়। সল্টলেকে বিজেপির দপ্তরে প্রায় 10 মিনিট কথা হয় শ্রমিক দিলীপের। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, আমি বলেছি আমি নই, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, সবার বিশ্বাস আপনার হাত ধরে নবান্নে পৌঁছাবো। দিলীপের কথায় বিজেপি নিরন্তর এগোচ্ছে। নির্বাচনের কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে। কি হয়েছে, কি ব্যাপার? শ্রমিকদা আমার থেকে পুরনো পার্টিতে। আমি যখন পার্টিতে এন্ট্রি হয়, আমার রাজ্য সম্পাদক হই, তার আগে রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, বিধায়ক ছিলেন। বিধানসভায় আমাকে ওনার জায়গা দেওয়া হয়, আমিও রাজ্য সভাপতি হই, বিধায়ক হই, সাংসদ হই। আমার থেকে সিনিয়র লিডার। পার্টির তরফে কর্মসূচি হবে, আদেশ হবে, আমরা সবাই আছি। এই বিষয়ে কুণাল ঘোষ বলেছেন, যারা বিজেপির নীতি আদর্শের সাথে যায় না তারা দলে দলে তৃণমূলে আসছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিধায়ক আসছেন। আসলে তৎকাল বিজেপি সরানো হচ্ছে, আদি বিজেপি এক হচ্ছে, আমরা আমোদে দেখছি। উনি আসলে ভাঙন ঠেকাতে এখন নানান কথা বলছেন। ওনাদের বিরোধী দলনেতা তৃণমূল থেকে যাওয়া যারা চার্টার ফ্লাইটে দিল্লি গিয়েছিল, তারা এখন দিদিকে বলছে অটো পাঠান। কাল দিলীপ ঘোষের সাথে শ্রমিক ভট্টাচার্যের কথা হয়েছে, আদি বিজেপিকে কোণঠাসা করতে চায়। শ্রমিক পুরনো যোদ্ধা রাজু সায়ন্তদের দেখা যাচ্ছে, বাড়ি বাড়ি ফোন যাচ্ছে, আদি বিজেপি এক হও, তৎকালীন বিজেপি হটাও। ওনারা দুজনে আবার বিরোধী দলনেতার বিরোধী। নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। দলীয় কর্মীদের একাংশের এই আচরণে ক্ষুব্ধ মন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীর দাবি, অভিযুক্তদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছেন মমতা। এই প্রসঙ্গে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছে, মুখ্যমন্ত্রী বিচারের আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো জায়গায় এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেব। মন্ত্রী আরো বলেন, 7 জন গ্রেপ্তার হয়েছে, পুলিশ জানে কারা অপরাধী, আমি নাম দিয়েছি। সরকারি আমলারাও নড়ে চড়ে বসেছেন। মুখ্যমন্ত্রী সুবিচার করবেন বলেই বিশ্বাস মন্ত্রীর। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার জনসভাস্থল দেখতে 23রা জুলাই সকাল 10টা নাগাদ মালডাঙ্গা এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেখানেই তার কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ। গাড়ি থেকে নামতেই মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। মহিলারা ঝাঁটা হাতে চড়াও হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। মন্তেশ্বর পঞ্চায়েত সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে এই বিক্ষোভ হয়েছে। দলের কর্মী সমর্থকদের হাতে এভাবে ইজ্জত নষ্ট হতে হবে, তৃণমূল ছাড়বেন বলেও হুমকি দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ। এ রাজ্যের বাসিন্দাকে এনআরসি নোটিশ দিয়েছে অসম সরকার। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা ভোটের আগে এনআরসি নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। এই প্রেক্ষাপটে এবার কোচবিহারের বাসিন্দাকে অসম সরকারের পাঠানো এনআরসি নোটিশ নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছে এটা জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ জারি করেছে।
গত 50 বছরের বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। এনআরসি নিয়ে অসমের বিজেপি সরকারের পাশাপাশি এদিন কেন্দ্রকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এটা আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া কিছুই নয়। তিনি জনবিরোধী এবং বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছেন যে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষ পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। এই বিতর্কের সূত্রপাত গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটা চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠায় অসম ফরেনার্স ট্রাইব্যুনাল। দিনহাটার বাসিন্দার দাবি, শুধু তিনি নন, তার বাবার জন্ম কোচবিহারে, অথচ অসম সরকারের পাঠানো নোটিশে দাবি করা হয়েছে উত্তম কুমার ব্রজবাসীর বিরুদ্ধে 1971 সালে 24শে মার্চের পরে কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার নাগরিকত্ব প্রমাণের উপযুক্ত নথিও জমা দিতে পারেননি বলে দাবি করা হয়েছে নোটিশে। এবার অসম সরকারের নোটিশ নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়ানোর আশ্বস্ত দিনহাটার বাসিন্দা। কসবা কাণ্ডের পর বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দাদাগিরির ছবি সামনে এসেছে। পাস আউট হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর ধরে কলেজ ইউনিয়ন রুম দখল করে রাখার অভিযোগ তৃণমূলের যুব নেতাদের বিরুদ্ধে। শুধু কলকাতা নয়, একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই অভিযোগ উঠছে। গত কয়েক বছরে রাজ্যের প্রায় কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, অথচ ইউনিয়ন চলছে, ইউনিয়ন রুম খোলা থাকছে। বিরোধী দলগুলির দাবি, তৃণমূলের ছাত্র যুবরা বছরের পর বছর ধরে এই ইউনিয়ন রুমগুলি দখল করে রাখছে। ইতিমধ্যেই সেই মামলার জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তার এবার সেই মামলার ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যতদিন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধ থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ব্রাত্য বসুকে তিনি বলেছেন, কোর্ট অর্ডার হয়েছে, আইনজীবীকে বলেছি এসওপির ভিত্তিতে জমা দিতে বলেছি, মুখ্য সচিবকে বলেছি আমাদের বিভাগ এরপর ভাববে। তাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়। এই নিয়ে প্রশ্নের জবাবে তিনি এমন জবাব দিয়েছেন, তাতেও ধোঁয়াশা কাটেনি, বরং জল্পনা আরও বেড়েছে। এবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রিপ্লাই দিতে। এখানেই না থেমে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে মমতা আরও লিখেছেন, এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক দমনপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। এক্স হ্যান্ডেলে মমতার এই পোস্টে রিপ্লাই দিয়েছেন দিলীপ ঘোষ। তার তৃণমূলে যোগদান নিয়ে যখন জল্পনা চলছে তখন মমতার পোস্টে রিপ্লাই দিয়ে দিলীপ লিখেছেন, এনআরসি একটি আইন, মুখ্যমন্ত্রীর যদি কিছু বলার থাকে তাহলে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড না করে প্রশাসনিক পথে এগোন। প্রথমত, সরাসরি অসম সরকারের সঙ্গে কথা বলুন। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গে প্রায় 25,000 মানুষ অসমে রয়েছেন, তাই পশ্চিমবঙ্গ সরকারের উচিত তাদের তথ্যগুলি অসম সরকারকে দেওয়া। রাজনীতির কারবারিরা বলছেন, তার তৃণমূলে যোগদান নিয়ে জল্পনার মধ্যে এই জবাব দিয়ে দিলীপ নিজের বার্তা স্পষ্ট করে দিলেন। এদিকে এদিন বিকেলে সল্টলেকে বিজেপির দপ্তরে গিয়ে রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও দেখা করেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই বৈঠকের পর তিনি জানিয়ে দেন, 2026 সালে বাংলা থেকে তৃণমূলকে সাফ করতে শ্রমিকের পাশে রয়েছেন তিনি। অর্থাৎ তার দলবদলে জল্পনায় যে কোনো ভিত্তি নেই সেটা স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এখন দেখার বিষয় এরপর তার দলবদলে জল্পনা থামে কিনা। কসবা কাণ্ডের আবহে এবার নতুন ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। দক্ষিণ 24 পরগনার সোনারপুর মহাবিদ্যালয়ে বিস্ফোরক অভিযোগ। কলেজ ইউনিয়ন রুমে এক ছাত্রীকে দিয়ে মাথা ম্যাসাজের অভিযোগ উঠেছে। তৃণমূলের এক যুব নেতার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন তৃণমূলের এক কাউন্সিলর। 1.5 বছর আগে তিনি অভিযোগ জানিয়েছিলেন। তাই তো দেখতে পাচ্ছি, এটা তো সেই দাদাতন্ত্র যেটার কথা আমি বলেছিলাম। খুব খারাপ লাগছে আজকে যে অলরেডি আবার এক কর্মীকে আবারও দলের আর এক কর্মীর দ্বারা অপদস্থ হতে হলো এবং সেই তত্ত্বই আবার উঠে এলো। যদিও সত্যিই খুব দুর্ভাগ্যের বিষয় এটা। একজন জনপ্রতিনিধি তিনি অভিযোগ করছেন যে তার সঙ্গে এরকম আচরণ হয়েছে, তারপরেও সেই সব মানুষদের কোনো সাংগঠনিক দায়িত্বে রাখা যায় কি? এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমি প্রশ্ন করার কেউ নই, সাধারণ মানুষ প্রশ্ন করবে। মূলত এবার দক্ষিণ 24 পরগনার সোনারপুর মহাবিদ্যালয়ে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। কলেজ ইউনিয়নের এক ছাত্রীকে দিয়ে মাথা ম্যাসাজের অভিযোগ উঠল প্রতীক কুমার দের বিরুদ্ধে, যিনি সোনারপুর মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর, রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিও। এই ভিডিও ভাইরাল হতেই দলের যুব নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার। এবার এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা করলেন চাকরি প্রার্থীদের একাংশ।
যে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে একাধিক প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থীদের একাংশ। গতকাল সোমবার কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি যায়। নতুন করে পরীক্ষা দিতে হবে বলেও সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়। সেই জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনে কমিশনের তরফে মে মাসের শেষে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি জারির পূর্বে লুবানা পারভিন হাইকোর্টে মামলা করেছিলেন। মামলাকারীদের দাবি ছিল 44,000 নিয়োগের পর যে বিজ্ঞপ্তি এবং রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রেই নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই তার দাবি। প্রসঙ্গত, এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল 35 নম্বর, ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর ছিল 10। নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার নম্বর বাড়িয়ে করা হয়েছে 60। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর, এখানে 25 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশনে। শিক্ষকতার অভিযোগের উপর দেওয়া হয়েছে সর্বোচ্চ 10 নম্বর, লেকচার ডেমনস্ট্রেশনে সর্বোচ্চ 10 নম্বর রাখা হয়েছে। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং পড়াশোনার দক্ষতার জন্য অতিরিক্ত 20 নম্বর থাকছে। ইন্টারভিউয়ের জন্য আগের মতোই 10 নম্বর থাকছে নতুন নিয়োগের ক্ষেত্রেও। ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের পরিচালন সমিতিতে জয় পেল তৃণমূল। মঙ্গলবার বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তর বার সমবায় সমিতির মনোনয়ন জমার শেষ দিনেও কোনো আসনেই বিরোধীরা মনোনয়ন জমা না করায় সমিতির 59টি আসন জয় ছিনিয়ে নেয় তৃণমূল। বিরোধীদের দাবি, ওই সমবায় সমিতির কোনো আসনেই তাদের গায়ের জোরে মনোনয়ন করতে দেয়নি তৃণমূল। বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তর বার সমবায় সমিতিতে একসময় একচেটিয়া দখল ছিল বামেদের। রাজ্য সরকারের পালাবদলের পর ওই সমবায় পরিচালন সমিতির দখল নেয় তৃণমূল। তারপর থেকে কার্যত একচেটিয়াভাবে ওই সমবায় নির্বাচন নিজেদের দখলে রেখেছে তৃণমূল। এবারও তার অন্যথা হলো না। মঙ্গলবার ছিল সমবায় সমিতির নির্বাচন। এই শেষ দিনেও বিরোধীদের কোনো প্রার্থী মনোনয়ন জমা না করায় ওই সমবায় পরিচালন সমিতির 59টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। জয়লাভের পর তৃণমূলের জেলা এবং ব্লক নেতৃত্বের সঙ্গে সবুজ আবির উড়িয়ে তা উদযাপন করে জয় প্রার্থীরা। তৃণমূলের জেলা সভাপতির দায়ী, বিরোধী শূন্য করে সমবায়ের এই জয় আসলে উন্নয়নের জয়। এই জয়কে পাথেয় করে 2026-এর ভোটে বিষ্ণুপুর মহকুমার 6টি আসনেই জয়ের পতাকা ওড়াবে তৃণমূল। বিরোধীদের দাবি, ওই সমবায় নির্বাচনে প্রশাসনকে সঙ্গে নিয়ে তৃণমূল গায়ের জোরে বিরোধীদের মনোনয়ন করতে দেয়নি। তারা সকলেই দেখেছেন বিরোধীরা মনোনয়ন জমা দিতে আসেননি। তৃণমূলের চ্যালেঞ্জ, বিরোধীদের নিজেদের অভিযোগের সপক্ষে প্রমাণ দেখাতে পারলে তৃণমূল সমস্ত প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হবে। 10ই জুলাই শুরু হয়ে যাচ্ছে শ্রাবণী মেলা। শেষ মুহূর্তে তারকেশ্বর বড় বৈঠকে বসল প্রশাসন। বৈঠকে বসলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায়, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তীরা। প্রসঙ্গত, এই 7 মন্ত্রীর টিমেই কাঁধে ছিল দীঘার জগন্নাথ মেলার দায়িত্ব। 7 মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার, জেলা সভাধিপতি, মহকুমা শাসক সহ একাধিক ব্লকের ব্লক আধিকারিক এবং একাধিক ব্লকের বিধায়করা। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ত দপ্তর, বিদ্যুৎ, দমকল, স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই বৈদ্যবাটি, শেওড়াফুলি, নিমাই তীর্থ সহ 16টি ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কারণ এই ঘাটগুলি সবথেকে বেশি সংখ্যক পুণ্যার্থীরা জল নিয়ে হাঁটা দেন তারকেশ্বরের উদ্দেশ্যে। জোরদার করা হয়েছে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা। গঙ্গায় ব্যারিকেড এবং জলের ব্যবস্থা করা হয়েছে দুর্ঘটনা এড়াতে। শৌচাগার, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা যেমন করা হয়েছে, তেমনি মোতায়েন থাকছে মেডিকেল টিম। পাশাপাশি নজরদারির জন্য লাগানো হয়েছে সিসিটিভি। এদিকে যেমন নজরদারি চালাবে চন্দননগর পুলিশ কমিশনারেট, অন্যদিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে হুগলির গ্রামীণ পুলিশও। পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের পাশাপাশি বাইক অ্যাম্বুলেন্স, লঞ্চ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে। এদিন সামগ্রিক বিষয় নিয়েই বৈঠকে কথা হয় বলে খবর। কসবাকাণ্ডে তুঙ্গে সংঘাত, 50 টনের ছবি প্রকাশ করে কলেজে কলেজে ভাইপো গ্যাংয়ের অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, সংশ্লিষ্টরাই কলেজে নিয়ন্ত্রণ করে। কোথাও ক্যাম্পাসের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কোথাও বহু বছর আগে পাস আউট হওয়া প্রাক্তন টিএমসিপির নেতার মৌরিসি পাট্টা। কসবাকাণ্ডের পর কলেজে কলেজে সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। এই পরিস্থিতিতে 50 জনের ছবি এবং নাম প্রকাশ করে ভাইপো গ্যাং আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, কলেজকে কন্ট্রোল করে, গভর্নিং বডিকে কন্ট্রোল করে, কলেজে যে উন্নয়নমূলক কাজ হয় তাকে টেন্ডারকে কন্ট্রোল করে, কলেজের ভর্তি কন্ট্রোল করে, সেখান থেকে টাকা তোলে, স্টুডেন্টস ইউনিয়নের যে ফান্ড ওঠে সেই ফান্ড এরা কন্ট্রোল করে। ছাত্র সংসদের কার্যালয় রাত অবধি খোলা থাকে, শনি রবি ছুটির দিনেও খোলা থাকে। সেখানে মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়। এদের প্রথমে ক্যাজুয়ালি ঢুকিয়ে দেয়, 280 দিন কাজ করিয়ে জীবিকে দিয়ে রেগুলারাইজ করিয়ে নেয়। আমি 50টা ছবি দিয়েছি, 1000 আছে। এরা অনেক বেশি নিরাপদে রয়েছে, অনেকে নিরাপত্তা রক্ষী আছে, চুলে ছাঁট আছে, কানে দুল আছে, হাতে সোনার মাকড়ি আছে, 2টো আইফোন আছে, বড় বড় ব্যাপার এদের। এদের দেখলে প্রিন্সিপালরা থরথর করে কাঁপে।
লোকাল আইসি ওসি স্যার করে। শান্তনু কুণালরা 500 কোটির মালিক হয়। 30-28 বছরের ছেলে, কোনো শিল্পপতি 70 বছর করতে পারে না। এই শান্তনু কুন্তল মডেল সর্বত্র। কসবা গণধর্ষণ কাণ্ডের আবহে গড়িয়াহাট আইটি, হাওড়ার কলেজ কিংবা সোনারপুর কলেজ থেকে নতুন পুরনো বিভিন্ন ছবি, নানান ধরনের যে অভিযোগ উঠে এসেছে তা ঘিরে তোলপাড় হয়েছে। কোথাও কলেজ ইউনিয়নের রুমে মেয়েকে দিয়ে মাথা টেপানোর অভিযোগের ছবি ভাইরাল হচ্ছে, তো কোথাও আবার প্রাক্তন টিএমসিপি নেতার কার্যালয়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে কলেজে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।